কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপক্ষে কয়েকশো আহতের অভিযোগ, পাল্টাপাল্টি দোষারোপ। আন্দোলন 1-1.5 ঘন্টা যাওয়ার পরে আমি উপর থেকে লক্ষ্য করি যে আমার বাইকে ওরা বাইক ভাঙচুর করছে। হল গেটে ঢুকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং তারা হল গেটে ইট পাট খেলে এবং আপনারা যদি দেখেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে চট্টগ্রামেও সংঘাত, কয়েকটি জেলায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, বেসরকারি শিক্ষার্থীদের ব্লকেটে দিনভর অচলাবস্থা প্রগতি সরণিতে। রাজাকার স্লোগান দেয়া শিক্ষার্থীদের কড়া সমালোচনা, প্রধানমন্ত্রীর বললেন মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে দেশ। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? আন্দোলনকারীদের গতকাল রাজাকার বলেননি প্রধানমন্ত্রী, দাবি 2 সিনিয়র সাংবাদিকের। স্যাটায়ার স্লোগানকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ শিক্ষার্থীদের। চলমান আন্দোলনে বিএনপির যোগ সাজশ রয়েছে বললেন ওবায়দুল কাদের। অধিকার চাইলে রাজাকার তকমা দেয়া হয়, মন্তব্য আমির খসরুর। 4 কেজি কোকেন সহ চট্টগ্রাম বিমানবন্দরে বাহামার নারী আটক। ব্রাজিল থেকে দুবাই হয়ে এসেছিলেন বন্দর নগরীতে। শুভেচ্ছা, সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন আপনারা, যেমনটি শুনলেন প্রথম শিরোনামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী আর ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সবশেষ সংঘর্ষ চলছে ঢাকা মেডিকেলের সামনে এবং দফায় দফায় ককটেল বিস্ফোরণের যে শব্দ সেখানে পাওয়া গেছে। এই ঘটনাও ঘটানো হয়েছে। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ায় গোটা এলাকা উত্তপ্ত হয়ে আছে। শুধু তাই নয়, এই সংঘর্ষ ঢাকা মেডিকেলের ভেতরেও ছড়িয়েছে। এতে করে দুপক্ষের শতাধিক আহত হয়েছেন। ক্যাম্পাসের কয়েকটি হলে ভাঙচুর করা হয়েছে। ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ছাত্রলীগের নেতারা তাদের 100 কর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন, আর কোটা আন্দোলনকারীরা বলছেন তাদের প্রায় 200 জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিজয় ৭১ হলে কোটা আন্দোলনকারীদের আটকে রাখা হয়েছে। এমন খবর ছড়ালে হলের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে আন্দোলনকারীরা। হলের ভেতর আগে থেকেই ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, সেই দিক থেকেও আসে পাল্টা আক্রমণ। দুপক্ষের মধ্যে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে চলে উভয় পক্ষের মারামারি। উত্তাপ ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধু হল, জিয়া হল এবং জসিমউদ্দিন হলেও। ভাঙচুর করা হয় বিজয় ৭১ হলের ভেতর মোটরসাইকেল আর জানালার গ্লাসে। আন্দোলন 1-1.5 ঘন্টা যাওয়ার পরে আমি উপর থেকে লক্ষ্য করি যে আমার বাইকে ওরা বাইক ভাঙচুর করছে। হল গেটে ঢুকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং তারা হল গেটে ইট পাট খেলে এবং আপনারা যদি দেখেন 40 মিনিট ধরে চলে কোটার পক্ষে বিপক্ষে সংঘর্ষ। এতে আহত হয় দুপক্ষের শিক্ষার্থীরাই। ততক্ষণে কোটা আন্দোলনকারীরা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেয় বিভিন্ন হলে। কেন ভাড়াটিয়া গুন্ডা নিয়ে এসে হামলা করা হলো? যেগুলোকে নিয়ে আসছে ওটার বয়স 15 থেকে 16 বেশি নয়। আমাদের সামনে কেন বিক্ষোভ হবে? আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম, আন্দোলন করছিলাম। বিকেল 4টা নাগাদ পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ। রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেত, চানখারপুল, শাহবাগ সহ পুরো এলাকা জুড়ে চলতে থাকে ছাত্রলীগের মিছিল। এর আগে দুপুর 12টা থেকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা।
সমাবেশে যোগ দেয় ঢাকা মেডিকেল, ইডেন কলেজ, ঢাকা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। যে সব কোটা তারা নিয়ে যাবে, আমরা সাধারণ শিক্ষার্থীরা মেধা দিয়ে কিছুই পাবো না, সেটা তো হতে পারে না। আমাদের অনেকেই কিন্তু সরকারি চাকরির প্রতি খুব বেশি ইন্টারেস্টেড না, কিন্তু আমরা এখানে কেন এসেছি? দেশের সাধারণ মানুষদের জন্য কথা বলার জন্য। 5% নামানোর জন্য আমার ভাইদের সাথে আমরা সংগ্রামে যোগ দিয়েছি আজকে থেকে। আন্দোলনকারীদের নিয়ে অপমানজনক বক্তব্য প্রত্যাহারের দাবি জানায় কোটা সংস্কার আন্দোলনকারীরা। ইনডিরেক্টলি রাজাকার বলা হয়েছে। আমাদের প্রতিবাদটা আজকে এটাই যে উনি ওনার বক্তব্য ফিরিয়ে নেবেন। ঢালাওভাবে তিনি সবাইকে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার বলে সম্মিলিত করেছেন। অ্যাকচুয়ালি আমরা তো রাজাকার না। তার ওই বক্তব্যটি আসলে এক্সপাঞ্জ করা উচিত। এটি হচ্ছে আমাদের একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এটি আমাদের মূল কাজের অংশ নয়। আসলে মারামারির ঘটনায় আহতরা ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ইডেন কলেজেও মারামারির ঘটনা ঘটেছে, সেখানে আহত কয়েকজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এ বিষয়ে আমরা আরো তথ্য জানবার চেষ্টা করছি, কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি আখলাকুস সাফার সাথে। সাফা, আপনার প্রতিবেদনটি মাত্রই দেখছিলাম। এই সংঘর্ষের সূত্রপাতের সময়টাতে তো আপনি ক্যাম্পাসেই ছিলেন, সেখানকার অবস্থা আপনি যেমন দেখেছেন জানাবেন, এবং কোন পক্ষ থেকে, বা যেহেতু এখানে দুই পক্ষের কথাই বলা হচ্ছে, অর্থাৎ কোটা আন্দোলনকারীরা আবার ছাত্রলীগও ছিল, কোনো পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে জানাবেন। না, বেশি কোনো কর্মসূচি দেওয়া হয়নি, এটাও কিন্তু একটা অবাক করা বিষয়। আমি আপনাকে একটু গোড়া থেকে বলি। সেটা হচ্ছে দুপুর 12টার সময় রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে, তারা গতকাল সেই কর্মসূচিটা দিয়েছিল। দুপুর 12টার সময় তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হবে, সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করবে, এবং 12টার থেকে কিন্তু তারা সেটা করেছে। ঠিক 3টার সময় একই জায়গায় কর্মসূচি দেওয়া ছিল ছাত্রলীগের। আমরা দেখলাম যে ঠিক 3টার যে সময়টা, এই সময়টা পর্যন্ত কোটার সংস্কারের আন্দোলন যারা করছিলেন তারা কিন্তু 3:15 পর্যন্ত সেখানে ছিলেন, এবং সেখান থেকে তারা একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের জায়গাটি তারা ছেড়ে দেয়। এর আগ পর্যন্ত ক্যাম্পাসের কোথাও কিন্তু ছাত্রলীগের আলাদা করে কোনো মিছিল অথবা কোনো জমায়েত হওয়া, জড়ো হওয়া, এই বিষয়গুলো কিন্তু আমাদের চোখে পড়েনি। কিন্তু যেটি হয়েছে সেটি হচ্ছে সকাল থেকেই কোটা আন্দোলনকারীরা তারা বলছিলেন যে বিভিন্ন হলে তাদের আন্দোলনকারীদের আটকে রাখা হয়েছে এবং তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগগুলো কিন্তু তারা বারবারই করে আসছিলেন। তো তারা কি করলেন, মিছিলটা নিয়ে তারা কি করলেন, হঠাৎ করে তারা হলের দিকে চলে গেলেন, এবং হলের দিকে যেতে যেতে আমরা যেটি দেখছিলাম যে তারা লাঠি সোটা জোগাড় করছেন, এবং তারা বলছেন যে এখন যারা আছেন আন্দোলনকারীরা তাদেরকে তারা বাইরে নিয়ে আসবেন, যেসব জায়গায় তাদেরকে আটকে রাখা হয়েছে হলগুলোতে। এবং তারা প্রথমেই গেলেন বিজয় 71 হলে, এবং সেখানে যেই কিন্তু আমরা দেখছিলাম যে মাইকে করে তাদেরকে বলা হচ্ছিল যে ভিতরে কেউ যাতে ভয় না পায়, তারা যাতে বেরিয়ে আসে, তারা যাতে আন্দোলনে জয়েন করে। এবং এরপরই ছাত্রলীগের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। গতকাল রাতের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহকে ইঙ্গিত করেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছিল। এরপরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে ছাত্রলীগের ভিতরে যারা অবস্থান করছিল তারা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশনে চলে আসে, এবং 40 মিনিট ধরে কিন্তু ধাওয়া পাল্টা চলে। বিজয় 71 হলের সামনে যখন এই অবস্থা, তখন কিন্তু রোকেয়া হলের দিকটাতেও ঠিক একই অবস্থা চলছিল, এবং ফুলার রোড হয়ে তাছাড়া কার্জন হলের পাশের যে জায়গাগুলো, সেগুলোতেও কিন্তু একই অবস্থা চলছিল। মুহূর্তের মধ্যে পুরো ক্যাম্পাসে কিন্তু ছাত্রলীগ একটা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এবং এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে দুপক্ষেরই কিন্তু বেশ আহত হয়েছে, এবং সাংবাদিকরাও এখানে আহত হয়েছিল। এখন দুপক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ছাত্রলীগ আগের থেকেই বলছে, গতকাল দুপুর থেকে তারা বলছিল যে এই আন্দোলনে এখন আর সাধারণ শিক্ষার্থীরা নেই, বহিরাগতরা প্রবেশ করেছে, এই জন্য তারা আন্দোলন প্রতিহত করেছে। আর শিক্ষার্থীরা তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে ছাত্রলীগ তাদেরকে আন্দোলনে বাধা দিচ্ছিল। এটি গতকাল রাত থেকেই কিন্তু এই পরিস্থিতিটা শুরু হয়, এবং যার অবস্থা এখনো পর্যন্ত কিন্তু উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বৃষ্টি, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন সাফা, ধন্যবাদ জানাচ্ছি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেছে ছাত্রলীগ। স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে সমাবেশ করে ছাত্রলীগ। বিকেলে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে পাদদেশে সমাবেশ শুরু করেন তারা। বক্তারা বলেন, কোটা আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করেছে আন্দোলনকারীরা। স্বাধীনতা বিরোধীদের যোগসাজশে এই আন্দোলন করে তারা। ক্যাম্পাসে ক্লাস ও লেখাপড়ার পরিবেশ স্বাভাবিক রাখতে ছাত্রলীগের নেতাকর্মীদের ভূমিকা পালন করার আহ্বান জানান নেতারা। আমি রাজাকার, এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ দেশ বিরোধী রাষ্ট্রদ্রোহী স্লোগান আমরা দেখতে পাচ্ছি। আজকেও তারা উস্কানিমূলকভাবে, পূর্ব পরিকল্পিতভাবে তাদের কর্মসূচি ছিল 12টার দিকে, তারা সমবেত হয়েছে 2টার দিকে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গিয়ে নিকারজনকভাবে তারা হামলা চালিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের জোর করে তাদের মিছিলে নিয়ে আসার জন্য প্রচেষ্টা চালিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মী যারা কর্মসূচিতে আসার জন্য শান্তিপূর্ণভাবে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হওয়ার জন্য আসছিল, তাদের উপরে নারকীয়ভাবে হামলা চালিয়েছে। কোটার সংস্কার আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে চট্টগ্রামেও।
নগরীর ১৬ শহর স্টেশন এলাকায় আন্দোলনকারীদের সাথে পাল্টা ধাওয়া হয় ছাত্রলীগ নেতাকর্মীদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও হামলার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরীর ১৬ শহর স্টেশনে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ ঘিরে হঠাৎই উত্তেজনা ছড়ায়। ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৬ শহর স্টেশনে জড়ো হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এক পর্যায়ে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। শুরু হয় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হন বেশ কয়েকজন। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও দেখা দেয় উত্তেজনা। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিকে মারধর করে প্রক্টর অফিসে সোপর্দ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরও হামলা চালানো হয়। আমাদের আন্দোলনের কথা ছিল স্বাধীনতা, আমরা যেতে পারি না, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং বিভিন্নভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা মূলত জামাত শিবির বা বিএনপির যে এজেন্ডা বাস্তবায়নকারীরা আছে, তারা চায় এটাকে পুঁজি করে সরকারের পতনের ডাক দেয়া। কোটা সংস্কারের দাবিতে খুলনার 0 পয়েন্ট এলাকায় মহাসড়ক অবরোধ করে খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দেখা দেয় দীর্ঘ যানজট। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ হয়েছে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভের পর অবস্থান কর্মসূচি পালন করেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। টানা কয়েকদিন ধরে উত্তপ্ত ঢাকার রাজপথ। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে আজও রাজধানী ঢাকা স্থবির হয়ে পড়েছে। আর এবার এই আন্দোলনে যুক্ত হয়েছে বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়ক অবরোধের ফলে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় তীব্র যানজট দেখা গেছে, আর এর ফলে চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবার কোটা সংস্কারের দাবিতে রাজপথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বেলা 12টার দিকে রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক প্রগতি সরণির নদ্দা ও নতুন বাজার এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্যানেল বসাবে, তারা তাদের মতো করে চিন্তা ভাবনা করে একটা আমাদেরকে প্রস্তাব দিবে, একটা যৌক্তিক সমাধান দিবে, সেটা অনুযায়ী আমরা ভেবে দেখবো যে এটা কি মানা যায় কি না। সর্বোচ্চ 5% কোটা থাকবে সকল শিক্ষার্থীদের জন্য, বাকি 95% কোটা আমাদের 95% কোটা সকল সাধারণ স্টুডেন্টের জন্য থাকবে। মেধা ছাড়া আর এইসব অযৌক্তিক কোটা, কুযুক্তি কোটা এগুলা থাকা সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী। এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র ক্ষোভ জানান শিক্ষার্থীরা, আহ্বান জানান বক্তব্য প্রত্যাহারের। উনি একজন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু উনি আমাদের স্টুডেন্টদের কিভাবে বলতে পারে রাজাকার? এই দেশে কি মাত্র 2 লাখ মানুষ বসবাস করে? যে কেউ আমাদেরকে রাজাকার বললেই তো আমরা রাজাকার হয়ে যাবে না। আমরা বাংলাদেশের সন্তান এবং আমি খুবই আশাবাদী যে আমাদের যে আন্দোলন সেটা আমরা সাকসেস হব। এই অবস্থার কিভাবে প্রশ্রয় দিতেছে একজন প্রধানমন্ত্রী? আমরা এটার একটা সলিউশন চাই। সড়ক অবরোধের ফলে তীব্র যানজট দেখা দেয় রাজধানীর প্রধান সড়কগুলোতে। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। বেশি কষ্ট পোহাতে হয়েছে হাসপাতালের উদ্দেশ্যে কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়া বয়োবৃদ্ধ, নারী, শিশু ও প্রতিবন্ধীদের। ঘন্টার পর ঘন্টা আটকে থেকে অনেকে পায়ে হেঁটেই রওনা করেন গন্তব্যের উদ্দেশ্যে। এই যে একজনে যদি পানি ফেরিওয়ালারা না খাওয়াইতো আরও অসুস্থ হয়ে যেত। এই 4.5 ঘন্টা 11টায় কোনো পর্যন্ত, সকাল 11টা থেকে 4:30 পর্যন্ত আমরা এই পর্যন্ত বাসে বসা আছি। 10টার সময় গাড়ি তুলছি, এখনো আমাকে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আর এই সারার বেলাটা গেল রোদ্রে মাথার একেবারে গেছে। সকালের দিকে মনে করেন 10টা বাজের দিকে এই যে গাড়ি বসে রয়েছি, মনে করেন কোনো সময় যদি আমাকে এই যে করতেছে না, এই যে টাকা চাইতেছি টাকাও ফেরত দেয় না। দাবি আদায়ের যে কোনো কর্মসূচিতে যাতে জনজীবন বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখতে আন্দোলনকারী সরকারের প্রতি আহ্বান ছিল সবার। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে মহান স্বাধীনতাকে কটাক্ষ আন্দোলনের নামে অস্থিতিশীলতার প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। বিকেলে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। নেতাকর্মীরা অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ছাত্রলীগ নেতারা। যে কোনো নৈরাজ্য মোকাবেলায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে মাঠে থাকার ঘোষণাও দিয়েছেন তারা। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেলে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটের সামনে থেকে মিছিল বের করে নেতাকর্মীরা। পরে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশের আয়োজন করা হয়। নেতাকর্মীরা বলেন, জামায়াত শিবিরের প্রেতাত্মা সহ্য করবে না রাবি ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলে স্লোগান দেয়ায় কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস মনে রাখলে তারা নিজেদের রাজাকার দাবি করতে লজ্জা পেত। সকালে মন্ত্রিপরিষদের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। এ সময় সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেছেন, সরকারের বদনাম হবে কিনা তা দেখার দরকার নেই, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলতি বছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠান, যাতে যোগ দেন সমস্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং সিনিয়র সচিবরা। সকলেই চুক্তির একটি কপি তুলে দেন সরকার প্রধানের হাতে। পরে বিগত বছরের সফলতা স্বাক্ষর রাখা মন্ত্রণালয়, বিভাগ এবং ব্যক্তিদের মাঝে বার্ষিক কর্মসম্পাদন পুরস্কার ও শুদ্ধাচার পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের ইশতেহার মেনেই উন্নয়ন কার্যক্রম চলছে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগুলো অবশ্যই উন্নীত করা সম্ভব। প্রত্যেকটা সচিব আপনার নিজস্ব মন্ত্রণালয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিভাগ আছে, বিভিন্ন প্রতিষ্ঠান, সেই সব জায়গাগুলির সাথেও আপনাদের এইভাবেই একটা যোগাযোগ করে চুক্তি সম্পাদন করে প্রত্যেকের উপর যে সমস্ত দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্বগুলি যথাযথভাবে পালিত হয় কিনা নিশ্চয়ই সেই ব্যাপারে নজর রাখতে হবে। কৃচ্ছ্রতা সাধনের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে যে অর্থ ব্যয় হয় তার স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দুর্নীতি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই, এবং সেই পদক্ষেপটাই আজকে আমরা দিয়েছি যে কোনো মতেই এই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। পাশাপাশি দুর্নীতি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। বক্তব্যের শেষ দিকে কোটা আন্দোলন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সমালোচনা করেন শিক্ষার্থীদের দেয়া স্লোগানের। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কী ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কী অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। দুর্ভাগ্য যে যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কী চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? অনুষ্ঠানে সচিবদের বিবেক বুদ্ধি দিয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসুন দেশটাকে এগিয়ে নিয়ে যাই। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী আর ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আমরা এখনকার পরিস্থিতি জানবার চেষ্টা করছি। আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন ঘটনাস্থলে। সবুজ, এখন কি অবস্থা দেখছেন একটু আমাদেরকে জানাবেন। সংঘর্ষ কি থেমেছে? বৃষ্টি মূলত ৩টার পর থেকে টানা সন্ধ্যা ৭টার পর পর্যন্ত দুই পক্ষের মধ্যে ইটপাটকেল, ধাওয়া পাল্টা ধাওয়া কিছুক্ষণ পর পর থেমে থেমে চলছিল। তবে কিছুক্ষণ আগে ৭টার ঠিক কিছু পর পরই পুলিশ আসলে এখানে মূলত শহীদুল্লাহ হলের সামনে যারা কোটা
আন্দোলনকারী কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছিল তারা আসলে মূলত এখানে অবস্থান নিয়েছিলেন 3টার পরে। আর তার উল্টো পাশে দোয়েল চত্বরের দিকে ছাত্রলীগের অবস্থান ছিল এবং এর মাঝখানে সন্ধ্যার পরেই পুলিশ আসলে অবস্থান নেয়। পুলিশ আসলে দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করছে এবং এর পাশাপাশি এখানে শহীদুল্লাহ হলের যে দায়িত্বরত প্রভোস্ট বা শিক্ষকরা রয়েছে তারাও হলের ভিতরে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে শান্ত করার চেষ্টা করছে। এখন পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়ার যে জায়গাটি ছিল আসলে 3টার পর থেকে সেই ধাওয়া পাল্টা ধাওয়ার জায়গাটি থেমেছে। তারপরেও কিছুক্ষণ পরপর যেহেতু পুলিশের মাঝখানে অবস্থান রয়েছে সে কারণে আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার যেটি চলছিল সেটি বন্ধ হয়েছে, কিন্তু তারপরেও যেহেতু দুই পক্ষে এখনো দুই পাশে অবস্থান করছে তার কারণে উত্তেজনা কিন্তু দুই পক্ষের মধ্যেই বিরাজ করছে। যারা কোটা আন্দোলনকারী তারা বলছে যে ক্যাম্পাসের মধ্যে পুলিশ কেন বা বহিরাগতদের দিয়ে মূলত হামলা করা হচ্ছে, সেই জায়গাটি আসলে শিক্ষকদের বলার চেষ্টা করছেন। শিক্ষকরাও মূলত এই পরিস্থিতিটাকে শান্ত করার চেষ্টা করছেন যেন এই যারা আন্দোলনকারী তাদেরকে হলের ভিতরে ঢুকিয়ে দিয়ে যারা ছাত্রলীগের দোয়েল চত্বরের দিকে আছে তাদেরকে পুলিশ যেহেতু একটি মাঝখানে ব্যারিকেড দিয়েছে সেই ব্যারিকেডটি যেন ছাত্রলীগ পার হতে না পারে সেই জায়গাটি নিশ্চিত করার চেষ্টা করছেন। এবং এখন পর্যন্ত বলা যায় যে গত 4 ঘন্টা ধরে যে ধাওয়া পাল্টা ধাওয়া এখান থেকে দেখে মনে হচ্ছিল পরিস্থিতি কিছুটা উত্তপ্ত। আমার সহকর্মী সবুজকে ধন্যবাদ জানাচ্ছি। কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এই আন্দোলনের সাথে বিএনপির যোগসাজশ আছে। একই রকম দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোটা সংস্কার আন্দোলন এখন রাষ্ট্রবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। কোটা বিরোধী আন্দোলনে রোববার রাত থেকেই উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সোমবারও সকাল থেকেই ছাত্রলীগ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে। এ নিয়ে দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষার্থীদের রাজাকার স্লোগান জাতীয় মৌলিক চেতনার সঙ্গে ধৃষ্টতার শামিল। আমরা মনে করি ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপশক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে হচ্ছে। দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতি রেখে অন্য কোনো উপায়ে কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। রোববার রাত থেকে ক্যাম্পাসে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ হয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত বলেও জানান তিনি। কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা নিজেদের ঔদ্ধত্যপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে তার জবাব তারাই দেবে। এদিকে দুপুরে সচিবালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাক্ষাৎ শেষে তিনি বলেন, শিক্ষার্থীদের স্লোগানে স্পষ্ট এটা কোটা আন্দোলন নয়, রাষ্ট্রবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই দেশে রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা ঢুকেছে এবং তাদের প্ল্যান্টেড কিছু মানুষ সেখানে নেতৃত্ব দিচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তবে সরকার তা কোনোভাবেই হতে দেবে না বলেও জানান তিনি। আমরা দেশকে কখনো অস্থিতিশীল করতে দিব না। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আমরা কোটা আন্দোলনকে যৌক্তিক দাবি করে এই ইস্যুতে প্রধানমন্ত্রী দেয়া বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি নেতারা। রিজভী আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য আন্দোলনকারীদের প্রতি তার ক্ষোভের বহিঃপ্রকাশ। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এদেশে অধিকার চাইতে গেলে রাজাকারের তকমা দেয়া হয়,
আলাদা অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেছেন। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মেধাভিত্তিক দেশ গড়তে জাতীয় ঐক্য দরকার। অনির্বাচিত সরকারের পক্ষে তা সমাধান করা সম্ভব নয়। যারা জনগণের কাছে দায়বদ্ধ না, জনগণের কাছে জবাবদিহি না, এটাই তো মূল সমস্যা। নাইলে যদি জনগণের কাছে জবাবদিহি একটা নির্বাচিত সরকার থাকতো, এইটার যৌক্তিক সমাধান খুবই সহজ। যৌক্তিক সমাধান হচ্ছে এই বাংলাদেশের আগামী দিনে আপনি কি মেধাভিত্তিক একটি দেশ গড়তে চান নাকি মেধাবিহীন দেশ গড়তে চান? আপনি কি দলীয় লোকদের দিয়ে দেশ গড়তে চান নাকি বাংলাদেশের সকলকে নিয়ে দেশ গড়তে চান? এদেশে অধিকার চাইতে গেলে রাজাকারের তকমা দেওয়া হয়। নতুন প্রজন্মের কাছে এখন তা স্পষ্ট বলেও মন্তব্য করেন আমির খসরু। যখনই বাংলাদেশের অধিকার চাইবেন, কেউ বলবে ষড়যন্ত্র করছে, কেউ বলবে বিএনপি উস্কানি দিচ্ছে, কেউ বলবে এটা রাজাকার, কেউ বলবে এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি। এই সমস্ত গুলোকে নিয়ে এগুলোকে মূলধন করে অনেক দিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে এগুলো আর গ্রহণযোগ্য কিছু নাই। সকালে কারাবন্দী যুবদল নেতা খন্দকার এনামের পরিবারের খোঁজখবর নিতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ সরকার প্রধানের সংবিধান লঙ্ঘনের শামিল। যৌক্তিক আন্দোলন পরিপন্থী যে কথা বলছেন এবং যে লেলিয়ে দিয়েছেন তার ছাত্রলীগকে, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে এসছে, এদেরকে আপনি বলছেন রাজাকারের নাতি নাতি। আজকে এই কোমলমতি ছাত্ররা যারা লেখাপড়া করছে, মেধার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে যারা চাকরি পাওয়ার যে স্বপ্ন, এদেশের তরুণদের স্বপ্নকে আপনি হতাশায় পরিণত করেছেন। দেশের সব আইন আদালত প্রধানমন্ত্রীর আঁচলে বন্দী বলেও মন্তব্য করেন রিজভী। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকার বলেছেন, নাকি তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা? গণভবনের সংবাদ সম্মেলনে ছিলেন এমন দুজন জ্যেষ্ঠ সাংবাদিক বলছেন, বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, আন্দোলনকারীদের রাজাকার বলেননি প্রধানমন্ত্রী। অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন, প্রতিবাদী স্যাটায়ারের অংশ হিসেবেই রাজাকার উল্লেখ করে স্লোগান দেওয়া হয়েছে। চীন সফর নিয়ে গণভবনে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। সেখানে উঠে আসে কোটা সংস্কার আন্দোলনের চলমান ইস্যু। প্রশ্ন করা হয় মুক্তিযোদ্ধা কোটা ও রাজাকার ইস্যুতেও। এর জবাব দেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সংবাদ সম্মেলনে ছিলেন এমন দুজন জ্যেষ্ঠ সাংবাদিক বলছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে কোথাও আন্দোলনকারীদের রাজাকার বলা হয়নি। এ বিষয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। তিনি এইভাবে বলেন নাই যে যারা আন্দোলন করছে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, যারা দাবি জানাচ্ছে তারা রাজাকারের সন্তান, এটা তিনি কখনোই বলেন নাই এবং তার কথার মধ্যে কোনো প্রাসঙ্গিকভাবে এই প্রসঙ্গ আসে নাই। তিনি কাউকে ওই অর্থে আলাদা করে কেউ রাজাকার কেউ মুক্তিযোদ্ধা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটা বলেননি। কেউ তাদেরকে ডেলিভারেটলি উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্ত করছে। প্রধানমন্ত্রী তো তাদেরকে রাজাকার বলে নাই। জ্যেষ্ঠ সাংবাদিকরা বলছেন, ভুল ব্যাখ্যায় কয়েক ঘন্টার মধ্যে পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের মাঠে নামিয়ে যে স্লোগান দেয়া হয়েছে তা লজ্জাজনক। প্রধানমন্ত্রীর কি বলেছে তা নিয়ে যদি আপনি এখন তুমি কে আমি কে রাজাকারের মতো স্লোগান দেয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গা যেটি বাংলাদেশের সকল প্রগতিশীল আন্দোলনের সূতিকাগার। আর সেই জায়গায় আমার তরুণ প্রজন্ম যদি স্লোগান দেয় তুমি কে আমি কে রাজাকার, এর চেয়ে দুঃখজনক আর কিছু হয় না। আমরা সবাই রাজাকার, এটার স্লোগান হতে পারে, একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে হতে পারে, হয় তারা বুঝতে পারেন না এক, অথবা তাদের কোনো ভিন্ন উদ্দেশ্য আছে। যাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে রাজাকার শুধুমাত্র একটা শব্দ মাত্র, রাজাকার শুধুমাত্র একটা স্লোগান মাত্র, এটা আরেকটা বিপজ্জনক।
তবে আন্দোলনকারীরা বলছেন যে স্লোগান নিয়ে সমালোচনা হচ্ছে তা ছিল স্যাটায়ার অর্থাৎ ব্যঙ্গাত্মক। যখন আমাদেরকে পরোক্ষভাবে এটি বলা হয় তখন যিনি বলেছেন সেটা যদি সমস্যা না হয় আমরা মেনে নিয়েছি, এটা কিভাবে সমস্যা হতে পারে, বরং আসলে আমরা মেনেও নিইনি। আমাদের এটি এত বেশি আঘাত করেছে দেখে আমরা এটিকে স্যাটায়ার হিসেবে প্রকাশ করেছি। তবে তারা বলছেন প্রধানমন্ত্রীর রাজাকার সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে কর্মসূচি পালিত হলেও তাদের মূল দাবি দ্রুত কোটা সংস্কার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 40 কোটি টাকা মূল্যের 4 কেজি কোকেন সহ চট্টগ্রাম বিমানবন্দরে ধরা পড়েছেন বাহামার এক নারী। সকালে বিমানবন্দরের এপিবিএন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে স্টেলিয়া সান্টায়ে নামের ওই নারী যাত্রীকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে আটককৃত স্টেলিয়া বাহামা থেকে প্রথমে ব্রাজিলের সাও পাওলো যান, পরে সেখান থেকে 12 জুলাই এমিরেটসের ফ্লাইটে দুবাই যান। 13 জুলাই দুবাই ট্রানজিট হয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। গোপন সংবাদ পেয়ে এপিবিএন ও ইন্টেলিজেন্সের নজরদারিতে তিনি ছিলেন। আজ ব্যাগেজ নিয়ে চলাচলের সময় তল্লাশি করে কোকেন সহ তাকে আটক করা হয়। তবে চালানটির গন্তব্য কোথায়, এর নেপথ্যে কারা, তা এখনও অজানা। তো সবকিছু মিলে আমরা এখন যেহেতু তদন্ত একটা চলছে এবং ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের যাতে আমরা ধরতে পারি এই নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। আজকে উনি যখন এই লাগেজটি সংগ্রহের জন্য এয়ারপোর্টে আসেন তো ওনাকে আমরা ফলো করতে থাকি। উনি যখন কাস্টম চ্যানেল অতিক্রম করেন তখন তাকে আমরা চ্যালেঞ্জ করি। আছে যে রিকভারিটা হয়েছে সেই রিকভারিটার পরে আমরা আর কি পেতে পারি, আমরা আরও কি ফলো আপ মিশনে যেতে পারি, কি অপারেশন করতে পারি, সেই ব্যাপারেও আমরা চিন্তাভাবনা করছি। কোপা আমেরিকার খবর। কোপা আমেরিকার রেকর্ড 16তম ট্রফি জিতল আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের 112 মিনিটে করা গোলে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে কোপার ট্রফি ধরে রাখলো আলবিসেলেস্তারা। কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা জুড়ে আনন্দ উৎসবে মেতেছে ফুটবল ফ্যানরা। রাজধানী বুয়েনোস আইরেসে লাখো জনতা জড়ো হয়। কলম্বিয়ার রাজধানী বোগোতায়ও বিশাল সমাবেশ ছিল। ফাইনালে পরাজয়ের পর সেখানকার সমর্থকরা ভেঙে পড়ে। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে পুরো ম্যাচে দুটি ভালো সুযোগ পেয়েও গোল করতে পারেনি কলম্বিয়া। এ সময় রাজধানী বোগোতায় বিশাল সমাবেশে খেলা উপভোগ করছিল সমর্থকরা। প্রিয় দল গোল না পাওয়ায় তারা ভেঙে পড়ে। অন্যদিকে বুয়েনোস আইরেসের সিটি সেন্টারে আর্জেন্টিনার খেলা দেখার জন্য লাখো জনতা জড়ো হয়। অতিরিক্ত সময় লাউতারো মার্টিনেজের গোলের পরপরই আনন্দে ফেটে পড়ে তারা। কলম্বিয়ার দ্বিতীয় কোপা শিরোপা জয়ের আক্ষেপ বারে 16তম শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। তুমি কি এর চেয়ে ভালো কোনো খবর দিতে চাও? আমি তো কথাই বলতে পারছি না। দয়া করে ডি মারিয়া ও মেসিকে ধরে রাখো, ওরা আবার চ্যাম্পিয়ন করেছে আর্জেন্টিনাকে। আমি ভীষণ কষ্ট পাচ্ছি। আমি ভেবেছিলাম আমরা শিরোপা জিততে চলেছি, কিন্তু হলো না। কিন্তু কলম্বিয়া তার মাথা উঁচু করে খেলেছে। আমি মেসি মারিয়াদের দেখেছি সেই ছোটবেলা থেকে। আমি বেড়ে উঠেছি আর দেখেছি ওরা বিশ্বকাপ, কোপা, ফিনালিসিমা সব জিতেছে। অথচ দেখো, আমার দাদা তার সারা জীবনে আর্জেন্টিনাকে কোনো শিরোপায় জিততে দেখেননি। এই আনন্দ আমি কোথায় রাখি? ডি মারিয়া, তুমি তো অবসরে গেলে, আমরা তোমাকে ভীষণ মিস করব। এরপর যখনই আর্জেন্টিনা মাঠে নামবে তখন তোমাকে মনে পড়বে। 100 কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর সেই পিয়ন জাহাঙ্গীর এখন কোথায়? গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে ইঙ্গিত করার পর সবারই কৌতূহল আঙুল ফুলে কলা গাছ বনে যাওয়া ওই ব্যক্তিকে নিয়ে। জাহাঙ্গীরের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলছেন তিনি এখন যুক্তরাষ্ট্রে, যেখানে আগে থেকেই তার 2 সন্তান থাকে। মিরপুরে জাহাঙ্গীরের বাসায় গিয়ে জানা যায় নিজের ফ্ল্যাটটি ছোট ভাইকে বুঝিয়ে দিয়ে ধানমন্ডিতে বসবাস শুরু করেছিলেন তিনি। এবং কোটিপতি পিয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পর দ্বিধান্বিত নোয়াখালীতে জাহাঙ্গীরের স্বজন প্রতিবেশীরা। তাজনুল ইসলাম বিস্তারিত জানাচ্ছেন। একজন পিয়ন কোটিপতি বনে যেতে পারেন, তাও 1-2 কোটি নয়, 400 কোটি। শুনতে মাথায় গোলমাল লাগার অবস্থা হলেও বিষয়টি সবার সামনে এনেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাত থেকেই সামাজিক মাধ্যমে আলোচনা এই সাবেক পিয়ন জাহাঙ্গীরকে নিয়ে। এরই মধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতিতে অভিযুক্ত আলোচিত কোটিপতি পিয়ন জাহাঙ্গীর আলম মিরপুর 2 নম্বরের এই রিয়েল এস্টেট কোম্পানির মালিক। একে রিয়েল এস্টেট নামের এই প্রতিষ্ঠানের ঢাকা শহরেই আছে 70টি বাড়ি, নির্মাণাধীন রয়েছে বেশ কটি।
জাহাঙ্গীর ও তার পরিবারের সম্বন্ধে আরও তথ্য জানা গেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে। তিনি জানান, মাস দেড়েক আগে যুক্তরাষ্ট্রে চলে গেছেন জাহাঙ্গীর। জন্মসূত্রে যেখানকার নাগরিক তার 2 সন্তান। প্রধানমন্ত্রীর দপ্তরে চাকরির প্রভাব খাটিয়ে বেপরোয়া হয়ে ওঠেন জাহাঙ্গীর। অবৈধ সম্পদ অর্জনে তিনি কতটা বেসামাল ছিলেন তা এই কর্মকর্তার কথায় স্পষ্ট। ব্যবসা করতে গেলে অনেক ধরনের অনেক প্রবলেম হয়। জাহাঙ্গীরের কারণে আমরা একটা সেফ পেয়েছি, এটা মিথ্যা না। জাহাঙ্গীরের কারণে অনেকেই আমাদের সমীহ করছে, এটা খুব একটা নর্মাল একটা ব্যাপার। যদি আমি বলি যে না, জাহাঙ্গীরের কোনো হেল্প আমার উপরে নাই, এটা আমি অকৃতজ্ঞতার আমার কাছে মনে হবে। এই বাড়ির 5 তলার একটি ফ্ল্যাটের মালিক জাহাঙ্গীর আলম। যদিও বহু বছর ধরে তিনি এখানে থাকেন না, থাকেন তার ছোট ভাই মনির হোসেন। এই এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে তিনি পাশের মসজিদের সহসভাপতির দায়িত্ব পেয়েছিলেন। এখনও তালিকার একেবারে উপরের দিকে রয়েছে তার সেই নাম। বছর 2 আগে একবার আসছিল, কোনোবার আসে কিনা মসজিদের উপলক্ষে মসজিদের সভাপতি হিসাবে আসছিল। প্রধানমন্ত্রীর সাথে একটু লিঙ্ক আছে, তার এই হিসাবে কোনো সুবিধা যদি পাওয়া যায় এই হিসাবে তারা রাখা হয়েছিল। উনি তো এই জায়গায় ছিল, জাহাঙ্গীর ভাই তো বড় মাফের লোক ছিল, বোঝেন নাই, প্রধানমন্ত্রীর পিএস ছিল। জাহাঙ্গীরের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল থানার খিলপাড়া ইউনিয়নে। ফন্দি ফিকির করে অর্জিত অবৈধ সম্পদ দিয়ে এলাকায় করেছেন উন্নয়নমূলক কাজ। এতদিনে যারা নানা অনিয়ম অত্যাচার সম্পর্কে কথা বলতে পারেননি, মুখ খুলতে শুরু করেছেন তারা। এক পর্যায়ে আমরা আমাদের প্রতিষ্ঠানে আমরা উঠতে পারি নাই। আমাদেরকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি, প্রতিনিয়ত ধমক, হুমকি ধুমকি, এগুলো বাৎসরিকভাবে অথবা মাহফিলের সময় উনি দান অনুদান করে। বিশেষ করে আমাদের এই যে ভবনটা আছে, এই ভবন সম্পূর্ণ উনি ওনার খরচে প্রথম তালা এবং দ্বিতীয় তালা সবগুলো উনি করেছেন। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যমুনা নিউজ। হোয়াটসঅ্যাপের মেসেজেরও কোনো জবাব দেননি তিনি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।